নমস্কার, হ্যালো সুন্দরবনের আবার একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মলয়। ভাবছেন এই অন্ধকারে কিসের ব্লগ, পাগল নাকি? আসলে ব্যাপারটা হচ্ছে নতুন করে আবার পরিচয়টা সেরে ফেলি। আমার হ্যালো সুন্দরবনের আগের এপিসোডগুলো আপনারা যারা দেখেছেন, আমি সুন্দরবনের যেই বাড়িতে ছিলাম গত 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে, ওই বাড়ির একজন মারা গেছেন। তো যাই হোক, এবার ওনার ওই শ্রাদ্ধশান্তির কাজের জন্য কিন্তু আবারও সুন্দরবনে যাওয়া। যেহেতু আগেই বলেছিলাম, আপনারা অনেকেই ওই ব্লগগুলো দেখেছেন, মোটামুটি 10 জন আমি সাবস্ক্রাইবারও পেয়েছি, এটা আমার কাছে অনেক বড় পাওনা। তো যেতে আসতে কিছু সুন্দরবনের কিছু যাতায়াতের সুবিধা, কিছু অসুবিধা, আর গ্রামের কিছু বৈচিত্র্য, কিছু ভালো কিছু খারাপ, সেগুলো কিন্তু আপনাদের সাথে এই পর্বে শেয়ার করতে থাকবো। ভ্লগটা হয়তো আপনাদের সেইভাবে ভালো নাও লাগতে পারে, আপনারা যেভাবে সুন্দরবনের ভ্লগ দেখে অভ্যস্ত সেইভাবে হয়তো ভ্লগটা ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি দেখুন একদম আমার হাতের মুঠো ফোন দিয়েই কিন্তু ভ্লগটা করার চেষ্টা করব। সাথে আমার ফ্যামিলি আছে, ফ্যামিলি মিন্স বাবা মা ভাই, আমরা 4জনই মোটামুটি যাচ্ছি। তো ওখানে গেলে এরকম ভোরবেলা সুন্দরবনে যাওয়ার যে অভিজ্ঞতা বহু বছর পর পেলাম, বহু বছর পর। একটা সময় ছিল, আজ থেকে 20 থেকে 25 বছর আগে এরকম ভোরবেলা আমাদের সুন্দরবন যেতে হতো, এবং সেটা বাধ্যতামূলক, যেতেই হবে। এরকম ভোরবেলা যদি না যাওয়া যায় তাহলে অ্যাটলিস্ট সন্ধ্যে 7টার আগে আমরা বাড়িতে পৌঁছাতে পারবো না, এরকম একটা পরিস্থিতি ছিল। আজকের চিত্রটা অনেকটাই ভিন্ন। সেটা যেতে যেতেই কথা হবে। ক্যানিং, এখান থেকে মাত্র 15 টাকায় কিন্তু ক্যানিংয়ের জন্য টিকিট কেটে নিয়েছি। ক্যানিং সত্যি অনেক সহজে, আমি আশা করব আপনারা যারা ওই ট্যুর অপারেটরের সাথে যেতে পছন্দ করেন না, একটা তিক্ত অভিজ্ঞতা আছে, কিংবা সবসময় পকেট পারমিট করে না, আপনাদের জন্য কিন্তু ব্লগটা মনে হয় ভালো হবে। তার কারণ আমি ডিটেলসে কোনো ধারাবাহিকভাবে বলার অভ্যাস আমার নেই, যেটুকু আছে একদম খোলাখুলি। আর আপনারাও যদি আরও আপনাদের কোনো কোয়ারিজ থাকে কমেন্টসে জানাতে পারেন, আমি কিন্তু অবশ্যই সেটা ফুলফিল করার চেষ্টা করব। এবং কন্ট্যাক্ট নাম্বারও যদি চান আমি দিয়ে দিতে পারি, যে কীভাবে গেলে সুবিধা হবে। 500 টাকা নিয়ে, পকেটে 500 টাকা নিয়ে বেরিয়ে যাবেন, এদিক ওদিক ঘুরবেন, কোনো রিসর্টের ঝামেলা নেই। সকালে যাবেন এবং কিছু জায়গা ঘুরে আবার সেখান থেকে কিন্তু মোটামুটি আপনারা ওই সন্ধ্যের মধ্যে আবার ব্যাক করে যেতে পারেন ক্যানিং স্টেশন। এতটুকু উপদেশ আপনাদের দিতে পারি, কারণ দীর্ঘ দিনের একটা অভিজ্ঞতা আছে। যাই হোক, সাথে থাকুন। তো ঘড়িতে এখন 4:52, ডাউন ট্রেন ঢুকছে নৈহাটি শিয়ালদা ডাউন ট্রেন। ব্যাস চললাম আবার দ্বিতীয়বার সুন্দরবনের উদ্দেশ্যে। চলো। लाइन नंबर 1 और लाइन नंबर 3 दो ट्रेन जा रही है। এই সকালের ট্রেনেও এত ভিড় দেখুন। लाइन नंबर 1 लाइन नंबर 3 दो ट्रेन। মেঘ बिना टिकट यात्रा करना दंडनीय अपराध है। প্রচণ্ড মেঘ। মনে হচ্ছে আগের পর্বে ক্যানিংয়ে যে বৃষ্টি পেয়েছিলাম, দেখিয়েছিলাম তুমুল বৃষ্টি, আর আজকের পর্বে মনে হচ্ছে শিয়ালদা থেকে শুরু হয়ে যাবে। প্রচণ্ড মেঘ করেছে, আর বৃষ্টি হলে সুন্দরবন ভ্রমণ বাবারে বাবা খুবই কষ্টে। দেখা যাক আজকে সারাদিন কী ঘটে। শিয়ালদা যখন ঢুকলাম তখন বৃষ্টিটা একটু কমেছে, বৃষ্টি ভেজা সকালে এরকম শিয়ালদা এরকম সকাল সকাল ওই দুর্গাপুজো ছাড়া সচরাচর আসা হয় না। এখন শিয়ালদা ঘড়িতে 5:19, আর আমাদের ট্রেন আছে 5:45। এবার শিয়ালদা মেন সেকশান থেকে সাউথ সেকশানে যেতে হবে, যে এবার ট্রেন যদি দিয়ে দেয় তাহলে তো একটা সিটেরও ব্যাপার আছে, জানি না ওদিকেও এরকম এই সকালের দিকে। আমি তো ভাবলাম বোধহয় পুরো গড়ের মাঠ হবে। বাবা, ট্রেন তো বেশ ভালোই ভিড়, মোটামুটি বেলঘরিয়া থেকে দাঁড়িয়েই আসলাম। যাই হোক, চলুন এবার ক্যানিংয়ের জন্য আমাদের সাউথ সেকশানে যেতে হবে। সাউথ সেকশানে যাই। কত চারা মাছ নিয়ে যাচ্ছে দেখুন, শুধু চারা মাছ।
মেনলি এগুলো কিন্তু ওই পুকুরে ছাড়ার চারা মাছ। এটা আমি জানি, এটা আমি আন্দাজে বলছি না, এটা আমি জানি। এগুলো কিন্তু আবার সব ট্রেনে চলে যাবে, কোনোটা ডায়মন্ড হারবার, কোনোটা বজবজ, কোনোটা কাকদ্বীপ, কোনোটা নামখানা। মানে এরা চেষ্টা করে ফার্স্ট ট্রেন কিংবা সেকেন্ড ট্রেনেই যাওয়ার। মোটামুটি ওই 8:30 9টার মধ্যে যাতে মার্কেটে ঢুকে যেতে পারে। 8:30 9টা না, তার আগেও ঢুকে যেতে পারে। চিত্রটা দেখুন, ঝাঁকে ঝাঁকে চলেছে সব চারা মাছ, মানে যেগুলোকে পোনা বলে, ছোট বাচ্চা। এই হলো শিয়ালদা সাউথ সেকশন। আপনারা সবাই জানেন, যিনি জানেন না, যিনি আসেননি, তার জন্য ভিডিওটা ডেডিকেট করছি। শিয়ালদা সাউথ সেকশনে দাঁড়িয়ে রয়েছে, সাংঘাতিক বৃষ্টি, সাংঘাতিক বৃষ্টি। মানে সুন্দরবন যাওয়া মানেই বৃষ্টি, এটা একদম মানে আর বলার কোনো ভাষা নেই। এর আগের বার ক্যানিংয়ে যে 1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম বৃষ্টিতে, আর আজকে কি হয় জানি না। 5:25, এখনও ট্রেন অ্যানাউন্স করেনি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি। আপনাদের যদি ঘুরে দেখালে মানে বুঝতে পারবে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সাংঘাতিক বৃষ্টি। যাই হোক, বৃষ্টিটা ওভারঅল এদিকে হয়ে গেলে ভালো, তাহলে ওদিকটায় এতটা সমস্যা হয় না। ফাইনালি প্ল্যাটফর্ম নাম্বার 20-তে ট্রেন দিয়েছে, আর বৃষ্টি দেখুন কাকে বলে, সাংঘাতিক বৃষ্টি হচ্ছে। 5:45-এ শিয়ালদা সাউথ সেকশনে মোটামুটি ওই 19-20-র মধ্যেই প্রত্যেক দিন দেয়, কিন্তু এখন ঘড়িতে 5:27, 5:45-এ ট্রেন ছাড়বে। বৃষ্টিটা বেশ হচ্ছে, দেখুন ট্রেনের অবস্থা, পরিস্থিতি দেখুন আকাশে কোথায় পড়ছে, অবস্থা দেখুন। হ্যাঁ ট্রেনে 8 ঘন্টার একটা কড়া পাকের ঘুম দিলাম, ততক্ষণও বাইরে বৃষ্টি হচ্ছিল। যাক, বৃষ্টি কমে গেছে। এবার ক্যানিং বৃষ্টি এখনও হচ্ছে। দেখা যাক, এখানে আবার ওই অনুষ্ঠান বাড়ির জন্য কিছু জিনিসপত্র কেনাকাটার ব্যাপার আছে, সেগুলো কিনে তারপরে এখান থেকে ফিরতে হবে। হ্যাঁ, ট্রেন থেকে নেবে দৌড়াদৌড়ি করে আসলাম। এই যে বাস দাঁড়িয়ে রয়েছে, 8:10-এ ছাড়বে। এখন ঘড়িতে 8:20, মানে মনে করুন এখনও 50 মিনিট বসে থাকতে হবে। তারপরে এই বাস যাবে গদখালি, মানে ওপারটা হচ্ছে গোসাবা, এটা এই পারটা হচ্ছে গদখালি, মানে সুন্দরবনের ওটাই এন্ট্রান্স ধরতে পারে। আর এদিকেও সব গাড়ি রয়েছে, এগুলো বেশিরভাগই সব বারুইপুর ওদিক থেকেই আসছে। এদিকে জায়গার নাম বললে, যেমন এই গাড়িটা যাবে ঝড়খালি। আপনারা যখন ওই বোটে ঘুরতে আসেন, তো বোটে আপনাদের ঘোরানো হয় ঝড়খালি, কিন্তু এটা সড়ক পথেই যাবে ঝড়খালি। আগে কিন্তু ঝড়খালি যাওয়া যেত না, কারণ কোনো ব্রিজ ছিল না। ব্রিজটা একমাত্র আপনার সোনাখালি অবধি ছিল, মানে সড়ক পথ ছিল সোনাখালি অবধি। তারপরে যখন সোনাখালি ব্রিজ হয়ে গেল, তখন ঝড়খালি রাস্তা বেরোলো। আর আজকে সকাল থেকেই মোটামুটি বৃষ্টি, সকাল থেকেই একরকম বৃষ্টি। আর এই বৃষ্টির মধ্যে সুন্দরবন একদম মানে খুবই প্যাথেটিক লাগে। মানে আপনারা ধরেন বুকিং করে নিয়েছেন, আপনাদের এই ডেটে আসতেই হবে, এরকম একটা ব্যাপার। সকাল 7:30, 7:20 বাজে, ওই জন্য দোকানপাট এখনও সেভাবে খোলেনি। বেলা 10টায় চিত্রটা একদমই চেঞ্জ হয়ে যাবে। মানে এই যে বাচ্চাগুলো ঢুকছে, এরা ক্যানিং স্টেডিয়ামে ঢুকছে খেলার জন্য, এর পাশেই ক্যানিং স্টেডিয়াম। এই রাস্তাটা যথেষ্ট ব্যস্ততম। আর আগে এই যে যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই রাস্তা ধরে সোজা চলে যেতে হতো। সামনে গেলেই ওই জায়গাটার নাম ছিল ডকঘাট, মানে ক্যানিং ডকঘাট। ওখান থেকে সকাল 9টায় আমাদের বোট ছাড়তো। বোটগুলো কেমন ছিল জানেন, ওই আমাদের গঙ্গায় যেরকম খেয়ার জন্য যেগুলো হয় না, এখন তো ভেসেল টাইপের হয়ে গেছে, বড় লঞ্চ টাইপের হয়ে গেছে। তো কিছু কিছু জায়গায় যেরকম রয়েছে শ্যামনগর কিংবা আর একটু ওদিকে শুধু বসার জায়গা রয়েছে, ওরকম বোটে করে আগে যেতে হতো। সকাল 9টায় বোট ছাড়তো, আর আমাদের যে বাড়ি সেই গন্তব্যে যেতে যেতে মোটামুটি ধরে নিন সন্ধ্যে 7টা বেজে যেত। সন্ধ্যে 7টার সময় যখন নামতাম, ঘুটঘুটে অন্ধকার, কেউ টর্চ, ম্যাক্সিমামই সব টর্চ দিয়ে দেখাতো। যখন ওখানে নামতাম, হয়তো ভাটা চলছে কিংবা জোয়ার চলছে, এতটা খেয়াল নেই। তো রাতটুকু অন্ধকারের মধ্যে কিভাবে কাটাতাম, মানে বললে বিশ্বাস করবে না। সকালবেলা যখন উঠে দেখতাম চারিদিকে সবুজ আর সবুজ, অসাধারণ লাগতো। সেই চিত্রটা অনেক চেঞ্জ হয়ে গেছে সুন্দরবনে। মেন হচ্ছে দুটো ব্রিজ হয়ে যাওয়াতে, ক্যানিং ব্রিজ আর
সোনাখালি ব্রিজ। এই ক্যানিং ব্রিজ হওয়াতে মানুষের যে কত উপকার হয়েছে মানে বলে বোঝাতে পারবো না। আপনারা যারা আসছেন না, এই ক্যানিং ব্রিজ হয়ে গেছে বলে আপনারা এত স্বাচ্ছন্দ্যে আসতে পারতেন, নালে এর আগে সুন্দরবন আসা মানে দুর্বিষহ, প্রচণ্ড চাপ। মাতলা নদী তো মাতলা নদীর মতোই ছিল। মানে যখন আমরা ছোট ছিলাম আমাদের ভয় লাগতো, কিন্তু ভয়টা কয়েকশো গুণ বেড়ে যেত যখন মাঝি ওই নৌকাটাকে আর মানে হিমশিম খেয়ে যেত চালাতে, আর বলতো সবাই ছাতাগুলো বন্ধ করুন বৃষ্টির দিনে, কিংবা যখন হাওয়া দিচ্ছে ছাতাগুলো বন্ধ করুন, নালে বোট কন্ট্রোলে রাখতে পারছে না, হাওয়াতে এদিক ওদিক ঘুরিয়ে দিচ্ছে, এরকম দিন ছিল। ক্যানিং স্টেডিয়াম, এটা হচ্ছে ক্যানিং স্টেডিয়াম। আর ওই দিকটাতে আছে শ্মশান, আর এই দিকটা হচ্ছে ডকঘাট। চলুন একবার ডকঘাটটা ঘুরে আসি। সেই মাতলা ব্রিজ এখন দেখলে কিছু বোঝাই যাবে না, কি বোঝা যাবে, এসব মাঝখানে এগুলো হয়ে গেছে গাছপালা, কিচ্ছু বোঝা যাবে না। মাতলা রিভার, মাঝখানে চড় হয়ে গেছে। রেল ব্রিজ হওয়ার কথা, আর কবে হবে, দেখে যেতে পারবো কিনা জানি না। যেদিকটা দেখাচ্ছি তার ঠিক উল্টো দিকেই ছিল জেটিঘাট, দেখেছি মাঝখানে কত বড় চড় হয়ে গেছে। এই যে সবুজ যেটা দেখছেন এটাই চড় হয়েছে। এদিকটায় জোয়ার ভাটায় জল থাকে, কিন্তু কোনো নৌকা ফৌকা সেরকম একটা যাতায়াত করে না। এটা হচ্ছে বাসন্তী ব্রিজ। বাসন্তী ব্রিজ বলতে পারেন, সোনাখালি ব্রিজ বলতে পারেন। এখান থেকেই আপনাদের পিক আপ করা হয়, এখান থেকে আপনাদের নিয়ে এবার গোসাবা যাওয়া হবে। এই ব্রিজটাও ছিল না আগে। এটা দেখছেন এটাই চলে যাচ্ছে ঝড়খালি। আর এই যে মাতা তেরেসার মুখটা আছে, মূর্তিটা, এর বাদিকে চলে যাচ্ছে গদখালি, আর এই সোজা চলে যাচ্ছে ঝড়খালি। ওহ, বাস প্রচুর ঝোলালো। আসলাম গদখালি। হ্যাঁ, এই যে ম্যাজিক ভ্যানগুলো, এগুলোও কিন্তু ক্যানিং থেকে আসছে। আপনার বাসে না আসলে ম্যাজিক গাড়িগুলোতে আসতে পারেন, তবে আসার সময় সাবধান, এত লোক নেবে অবস্থা খারাপ হয়ে যাবে। ওই জন্য বেশিরভাগ মানুষই বাসে আসতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। এই যে ডান দিকে যে সবুজ দেখতে পাচ্ছেন, এই যে ঘরটা, এই দিকে ঢুকে যাচ্ছে আপনাদের ট্যুরিস্টদের জন্য। আর আমরা যাব আজকে ফেরিঘাটে। আগের দিন দেখিয়েছিলাম ট্যুরিস্টরা কীভাবে যায়, আজকে ফেরিঘাটের দিকে যাব। দেখুন আনারস নিয়ে যাচ্ছি ক্যানিং থেকে, ব্যবসা হবে ওখানে। কি ব্যবসার জন্য নিয়ে যাচ্ছিস বল? না, অ্যাকচুয়ালি বাড়িতে একটা অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি, তো তাদের প্রয়োজন ছিল, ওই জন্যই পেলাম কম দামে, নিয়ে নিয়েছি বেশি করে, কাজে লেগে যাবে। অ্যাকচুয়ালি লাগবে বেশি করে না, 10টা লাগবে, বেশি করে না, আরো যত দেওয়া যায় ততই ভালো। খাবে ঝালমুড়ি খাবে নাকি? কোথায় ঝালমুড়ি? আচ্ছা ঝালমুড়ি ওই তো ওখানেও আছে, চল। এই দেখুন সেই গদখালি, এখানে রাখা যাবে ভাই? হ্যাঁ, এই সাইডটা রাখ, কিন্তু দেখতে হবে কেউ নাহলে একটা কথা বলে দেবে। কেউ নেবে না, চল। ওই দেখুন এই সেই ভিউজ, ওই যে হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখতে পাচ্ছেন ওইটা, ওই জায়গাটা দিয়ে ওই যে টুরিস্টদের মানে আপনাদের ওঠার জন্য ওই জায়গাটা, আর আমরা যারা খেয়াতে পারবো আমাদের জন্য এই জায়গা। এটা হচ্ছে গদখালি, মানে ওই পারটা হচ্ছে গোসবা, এই জায়গাটা হচ্ছে গদখালি, ওটা হচ্ছে চণ্ডীপুর, আর ওইদিকে হচ্ছে বিরাজমণি। দেখাবো এই 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 খেয়াটা আবার ওইদিকে যাবে, ওইদিকে যে তারপরে হ্যামিল্টন বিল্ডিং এখান থেকে দেখা যায়। অ্যাকচুয়ালি হচ্ছে ওই যে সাদা একটা বিল্ডিং, ও অনেকটা দূরে, বুঝতে পারবে না। দেখুন কত কাতারে কাতারে লোক আসছে, মানে মানুষের যোগাযোগের এই খেয়াটাই হচ্ছে মেন, সব থেকে ভালো।
এত বছর তো এই খেয়াতেই যাতায়াত করে 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 দেখুন কত মানুষ কি সুন্দর উঠছে। নিয়েছিস ভাই? মানুষ দেখুন কত লোক। একটা খেয়া মিস মানে মোটামুটি 15-20 মিনিট তো দাঁড়িয়ে থাকতেই হবে। একটা খেয়া গেল মানে ব্যাস, কিছু করার নেই। আবার মানে একটা বাস, একটা খেয়া, এগুলো সব এক একটা সব সিস্টেমেটিক, একটার সাথে একটা কানেকশন আছে। যদি একটা মিস হয়ে যায় পরবর্তীতে সবগুলোই আস্তে আস্তে করে মিস হতে থাকে। এগুলো আমাদের বোট লোডিং হচ্ছে, একের বাইক তুলবে কিরকম, সব সামনে স্কুটি বাইক সব এনে রেখে দিয়েছে দেখুন। সব খেয়াতে তুলবে। আমাদের ওখানে কি হয়, আমাদের ওখানে যেরকম জেটিগুলো লোয়ার জেটি থাকে তুলতে সুবিধা হয়, বাট এখানে কিন্তু এখানে টেকনিক ছাড়া যারা চালায় এবং যারা তোলে দুজনের মধ্যে একটা কম্বিনেশন আছে, মানে খুব অসুবিধা। একবার কমেন্টস করবেন এই বোটটা ঠিক কেমন লাগছে। অসাধারণ লাগছে বলুন, একদম পুরো কার্গো চেক, অসাধারণ লাগছে। আমার মনে হচ্ছে কোনো অ্যাডভেঞ্চার সাফারির জন্যই কাজ করে। বৌদি গেছিল দুজন মিলে ধরে চেপে দেবে নদীটা দেখুন, সাদা জল খাইয়ে। ওই যে আপনাদের এক একটা নমুনা, ওই যে জলের বোতল দেখুন ভেসে ভেসে যাচ্ছে। আর 10 বছর পর শুধু জলের বোতলই পাবেন, জল আর পাবেন না। এখানে সেখানে ধরে মাছ ধরছে এখানে। ওটা ছাড়ুক। হ্যালো আমরা ঝালমুড়িটা কেমন খেলি ভাই, একটু দেখা দেখা। খুবই বাজে, খুবই বাজে মানে জঘন্য। জঘন্য, মানে যাওয়ার সময় তোকে পুরো ঝালমুড়ি খাচ্ছি বুঝতে পারছি না, কিন্তু খাচ্ছি সকালবেলা খিদে পেয়েছে। বাজে একটা লোক সকালবেলা 10 টাকার ঝালমুড়ি মানুষকে ঠকিয়ে এইভাবে দেয়। ইস, এবার দেখুন বাইকগুলো উঠবে তারপরে ছাড়বে। দেখুন দুজন স্কুলের ছাত্রী আসছে, ভাবুন তো বর্ষাকালে কতটা অসুবিধা। আরো সামনে যেতে হবে বলে। হ্যাঁ হ্যাঁ হুম, ব্যাস দেখুন একটা জলজান্ত স্কুটি নিয়ে চলে এসছে। এটাকে নিয়ে যাচ্ছি, তাহলে আমার সময় এখানে তো স্পেস নেই, গাড়ি নামাতে পারবে না। তৎকালীকে বিদায় জানিয়ে এখন আমরা গোসাবার উদ্দেশ্যে রওনা দিলাম। ও এই লাগছে দেখুন, একজন বয়স্ক সাদা ধুতি পরে দাদু, এরকম গ্রামে আসলে এরকম দাদুদের দেখা যায়, ধুতি পরা দাদু, দারুণ লাগছে দাদুটাকে, দারুণ লাগছে। ওই দিকে বিস্তীর্ণ জলরাশি, কত সুন্দর লাগছে বলুন তো। মানে কে বলবে বিকালবেলা এই জায়গাটা চড় পড়ে যায়। মানে এখানে যদি আসেন তাহলে বুঝতে পারবেন, যখন ঘুরতে আসবেন এই যে বোটওয়ালারা আছে না, যারা মানে বোটের নাবিক, ওনাদের জিজ্ঞাসা করবেন। অ্যাকচুয়ালি আপনাদের মধ্যে যদি জিজ্ঞাসাটা না থাকে আপনারা অ্যাকচুয়ালি জানতে পারবেন না। মাঝখানে চড় পড়ে যায় বলে গতকালি থেকে আপনাদের যখন পিক আপ করে তখন ঠিক একটা এল প্যাটার্নে আপনাদের নিয়ে যায়। অ্যাকচুয়ালি কিন্তু সোজাসুজি নিয়ে যেতে পারতো, যেহেতু মাঝখানে চর পড়ে গেছে বলে, যার জন্য। কিন্তু এই এখন যেহেতু জোয়ার চলছে, এখন এই জলের ধারা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে এই জায়গাটা পুরো চর পড়ে গেছে। এবং যখন ভাটা চলবে তখন কিন্তু আর এই নৌকাটা নিয়ে এইভাবে যাওয়া যাবে না। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা সরু খালি মতো ঢুকে গেছে, ওইটা দিয়ে কিন্তু মেনলি আপনাদের যেতে হবে। আমি আগের পর্বে ওই রাস্তা দিয়ে এসেছিলাম ওই নদী পথে, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে গ্রামের কিছু দৃশ্য, আর সব থেকে বড় কথা আগেই কিন্তু বলে দিচ্ছি, যেহেতু একটা শ্রাদ্ধ বাড়ি অ্যাটেন্ড করছি, পরে আবার কেউ বলবেন না যে শ্রাদ্ধ বাড়িরও আবার ব্লগ বানায় নাকি, কেমন লোক রে বাবা। দেখুন আমার কাছে নতুন লাগবে, আমি 10 বছর পরেই কালচারটাকে দেখবো
তার জন্যই কিন্তু আমি যা তুলে রাখছি। একটা স্পিড বোট আসছে দেখুন, একটা স্পিড বোট, অ্যাকচুয়ালি এগুলো রেস্কিউ টিমের স্পিড বোটটা দেখুন। ওয়াও, বাংলাদেশের একটা চ্যানেল খুব ফলো করি, লবণ জলে জীবন চলে, সত্যি তাই। তবে এই পর্বে কিন্তু আপনাদের ভালোর সাথে সাথে কিছু খারাপ দিকগুলোও তুলে ধরবো, যেগুলো আপনারা হয়তো বুঝতেও পারবেন না। তার কারণ হচ্ছে আপনাদের এই ব্যাপারগুলো জানানোই হয় না। দেখুন, একটা ঘাটের জন্য সবাই ওয়েট করছে। আমাদের এই বোটটা যাবে, তারপরে ওনাদের পিক আপ করে তারপরে আমরা যাবো কোথায়? গোসবা। আপনাদের বলছিলাম যে যখন আমরা মানে আমি আজ থেকে 20 থেকে 25 বছর আগে এখানে আসতাম, 20 থেকে 25 বছর আগে, তখন ক্যানিং থেকে কিন্তু এই ধরনেরই বোট, কিন্তু ওপরে ছাউনি দেওয়া ছিল। ঠিক আপনারা যেই বোটে চড়ে সুন্দরবন ভ্রমণ করেন ওরকম না, ওরকম বোটে চড়ে আমরা যখন আসতাম তখন একবার এপার একবার ওপার, একবার এপার একবার ওপার, একবার এপার একবার ওপার, প্যাসেঞ্জার উঠতো নামতো। আর খাওয়ার জন্য ম্যাক্সিমাম ওই পাঁপড় চিপস হ্যানা ত্যানা, এগুলো আমার খেয়াল নেই। তো সকাল 9টায় বোট ছাড়তো ক্যানিং থেকে, আর যখন আমাদের বাড়ির গন্তব্য ওখানে নামতাম একদম সন্ধ্যেবেলা 7টার সময়। এই কথাটা বোধহয় আগেও বলেছি, মানে সেই দিনগুলো কোনোদিনই ভুলবো না। এখন আমরা খুব অনায়াসে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ক্যানিং থেকে কিন্তু গদখালি কিংবা গোসবা চলে আসছি। আর এই সময়টা আগে লাগতো 7 থেকে 8 ঘন্টা, 7 থেকে 8 ঘন্টা। দেখেছেন নোনা জলে এই যে সিমেন্টের স্ট্রাকচার গুলো কেমন হয়ে গেছে, এগুলোকে বলে নোনা পোকা, যাই না। এই দেখুন কত সুন্দর করে বাঁধিয়ে দিয়েছিল, দেখুন সব ভেঙে গেছে, টোটাল ভেঙে গেছে, মানে কিচ্ছু নেই। আবার এগুলোকে কিন্তু নতুন করে করতে হবে, নতুন করে না করলে বিপদ। দ্বীপ মানে জানেন তো কি? দ্বীপ মানে একদম সত্যি কথা বলতে কাঁসার থালার মতো, সব মানে সব দিকটাই উঁচু, আর মাঝখানটা কিন্তু সত্যিই নিচু। শুধু বাঁধ দেওয়া আছে বলে জলটা ঢুকছে না, এটা আপনারা যেরকম জানেন। আর একবার যদি বাঁধ কোনোভাবে ভেঙে যায়, জীবন বাঁচানো খুব মুশকিল। গল্প হবে, সাথে থাকুন। খেয়া ছাড়া কোনো গতি নেই। দেখুন একটা ছোট্ট বাচ্চা কোলে নিয়ে মা আসছে, কোনো গতি নেই খেয়া ছাড়া, খেয়াই সম্বল। একটা মানুষের জন্য খেয়া দাঁড়াতে হয়, এটা নিয়ম, কিছু করার নেই। নাহলে তো তাকে দাঁড়িয়েই থাকতে হবে অন্তত পক্ষে 8 ঘন্টার থেকে বেশি, 45 মিনিট তাকে দাঁড়িয়ে থাকতে হবে। এই জায়গাটা একবার দেখুন, এগুলোও কিন্তু আমাদের চোখের সামনেই হয়েছে। আমাদের কেন, মানে এখানে যতজন আছে বোটে, এনাদের প্রায় সকলেরই চোখের সামনে তৈরি হয়েছে, আবার চোখের সামনে ভেঙেও যাচ্ছে। সুন্দরবনে কিন্তু কোনো জিনিসই গড়িয়ে মানে গড়ে থাকা এটা স্বাভাবিক না, কোনো স্বাভাবিক না। কাকু এটা কত বছর আগে হয়েছিল, এখন ভেঙেও গেল? আমি বলতে পারবো। হ্যাঁ, আপনি আসেন না এদিকে, এটা ভেঙেও যাচ্ছে। মানে চিন্তা করুন, একদিক গড়তে না করতে আরেক দিক ভেঙে যাচ্ছে, পুরো পাটটা ভেঙে যাচ্ছে। যেমন একটা সব থেকে বড়, নোনা জলে কোনো কিছু অস্তিত্ব টিকিয়ে রাখা খুব মুশকিল, অস্তিত্ব টিকিয়ে রাখা খুবই মুশকিল। এখন যাবো গোসাবার। আগের বার কিন্তু আমি যখন ওই ওপারে যেখানে জেটিঘাট, ওখান থেকে আমি এমবি জয়ন্ত ধরেছিলাম। আর এবারে যেহেতু ফেরিতে পারাপার করছি, এবার এখান থেকে আমাদের হেঁটে কিছুটা যেতে হবে। গোসাবা বাজারের ভেতর থেকে আমাদের যেতে হবে ভ্যান স্ট্যান্ড, আর ভ্যান স্ট্যান্ড থেকে আমাদের আবার ভ্যানে করে যেতে হবে দয়াপুর। দৃশ্যটা কিন্তু বেশ ভালো হতে পারে, কারণ ওই দিকটা কিন্তু আপনাদের সচরাচর যাতায়াত হয় না, গ্রামের দৃশ্য তো, চাইলে সাথে থাকতে পারে। কত মানুষ শহরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। তবে বর্ষায় কিন্তু খুব ভয়, খুব ভয়, খুব রিস্ক। দূরে দেখতে পাচ্ছেন কিছু মানুষ উঠছে। আপনারা যে লোকনাথ মন্দির দেখেন না, ওই লোকনাথ মন্দির জাস্ট ওর পরের ঘাটটাই লোকনাথ মন্দির। আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম কিন্তু যে এখানে প্রত্যেকটা বোটে ইন্ডিয়ান ফ্ল্যাগ
বাধ্যতামূলক, কারণ এই নদীটার পরেই যে নদীটা আছে অ্যাকচুয়ালি এটা তো একটা ছোট শাখা নদী বেরিয়েছে, আর এটা হচ্ছে হিসাব মতো 5টা নদীর মুখ, 1 2 3, এদিকে 4, আর ওই একটা 5, অ্যাকচুয়ালি 5টা নদীর মুখ। তো এরপরে যে নদীটা, ওখান থেকে কিন্তু বাংলাদেশের মানে পণ্যবাহী জাহাজগুলো যাতায়াত করে, ফলে এটা রেস্ট্রিকশন আছে। ইন্ডিয়ান ফ্ল্যাগ আপনাকে লাগাতেই হবে এবং বিকাল 4টের পরে আপনাকে সেটাকে খুলেও নিতে হবে। এই আওয়াজটা মানে এই আওয়াজটা এত পুরনো, এত পুরনো, এত পরিচিত এই আওয়াজটা, মানে জেনারেটরের এই আওয়াজটা, মানে মাঝখানে তো অনেকদিন আসা হয়নি, ঠিকমতো সময় পাওয়া যায়নি। গোসাবার এটা ফেরি, আর ওই যে পাশে যেটা দেখতে পাচ্ছেন ওখানে কিছু লঞ্চ বাঁধা আছে, ওটা হচ্ছে ট্যুরিস্টদের জন্য, যাতে ওনাদের কোনো হেনস্থা না হয়, কেন কি এটা দিয়ে সবাই যাতায়াত করে রানিংয়ে। আর ওখানে বড় একটা জেটি দেওয়া আছে, সেখানে আপনাদের এসে নামতে হবে। আগে এগুলোও ছিল না, জানেন, আমরা যখন আসতাম তখন এই যে সিমেন্টের স্ট্রাকচার ছিল না, শুধু ইট বিছানো ছিল, ইট, তার উপর দিয়ে যেতে হতো। যাদের সবসময় যাতায়াতে অভ্যাস নেই তাদের একটু এই নৌকার দোলানিটা মানে প্রথমে প্রথমে একটু ভয় লাগবে। আমাদের অভ্যাস হয়ে গেছে, সবসময় যাই আসি, আর আমাদের তো ভয় পেলে হবে না। দেখুন আমার আমার বাবা, ভাই তো সেই আনারসের ব্যাগটা নিয়ে কি করব, দেখুন কাতারে কাতারে মানুষ শুধু এইভাবেই যাচ্ছে। আচ্ছা, উপরে যে কথা বলছি, ভাই দেখুন আনারসের ব্যাগটা নিয়ে যাচ্ছে, বলবে দাদা কত স্বার্থপর, শুধু ভিডিও করতে ব্যস্ত আর আমার কষ্টটা বুঝতে পারছে না। দাঁড়ান, এই আনারসের ব্যাগটা 2 ভাই মিলে টেনে টেনে নিয়ে যাচ্ছি, কিছু করার নেই। এখানে ছাতা না, আমি ছাতা ইচ্ছা করে আনিনি, কাজের বাড়িতে ছাতা হারিয়ে যাবে, রুমাল হারিয়ে যাবে, আমার ছাতা লাগবে। এটা হচ্ছে গোসাবা বাজার, যদি মনে করেন ওখান থেকে আসবেন, আসার সময় অনেক এই এপারে কিন্তু অনেক হোটেল পেয়ে যাবেন ভালো। কখনো এসে এখানে হোটেলে খেয়ে দেখবেন, ওই ট্যুরে আসেন আর বিরিয়ানি, চিকেন বিরিয়ানি এসব খান, খেয়ে কি হয় আপনাদের ভালো লাগে কিনা জানি না, কখনো এখানে খাবার খেয়ে দেখবেন, ভালো লাগবে, কথা দিলাম। তাই এগুলো সব গোসাবা পাইকারি বাজার। চলো আবার মিষ্টি না, চলো সামনে যেয়ে নেবো, ওইখানে দোকান আছে। গোসাবা বাজার পার করে এখন গোসাবা ভ্যান স্ট্যান্ডের দিকে এগোচ্ছি। অনেক আধুনিকতার ছোঁয়া, এই রাস্তায় কোনোদিন আপনাদের আসা হবে না, যোগাযোগ করুন, নিয়ে আসবো। বুঝলেন, এই সামনেই ভ্যান স্ট্যান্ড আছে, আর গেলেই দেখবেন রাগাবেলিয়া, জটিরামপুর, দয়াপুর চেঁচামেচি করবে। কি লেখা আছে? গোসাবা বাজার, আর এই হচ্ছে গোসাবা ভ্যান স্ট্যান্ড। দয়াপুর দয়াপুর দয়াপুর, চলুন দয়াপুর দয়াপুর দয়াপুর। যেহেতু আমরা 4 জন ছিলাম, ভাই এখানে 4 জন আসলেই ছেড়ে দেয়। হ্যাঁ, এখানে টোটো আছে, অটো আছে, আবার ইঞ্জিন ভ্যানও আছে। যেহেতু 4 জন, কার ভাগ্যে কি পড়বে কোনো ঠিক নেই, কার ভাগ্যে কি পড়বে। আচ্ছা, আপনার ভাগ্যে টোটোও পড়তে পারে, অটোও পড়তে পারে, প্লেন কিংবা ট্রেন পড়বে না, আবার ইঞ্জিন ভ্যানও পড়তে পারে। ও সেই গ্রামের রাস্তা দেখুন, বাবারে বাবা, দুনিয়ার টোটো তো কলকাতার মতো ছেয়ে গেছে, 98% টোটো আর 2% জল, মানুষ তো নেই। সেই টান ইঞ্জিন ভ্যানের, দেখুন ও ভাই, আর সেই হাওয়া। এই ইদানিং এই 2-3 দিন কলকাতায় এত গরম, মানে কিছু বলার নেই। আমার এখানে এক সুশান্ত ভাই বলছে, মলয়দা এইভাবে ভিডিও করলে তো কেউ দেখবে না, বলে আমি তো 10 বছর পরে দেখবো, ওটাই আমার ভালো লাগবে। এটা একটা স্কুল, হ্যাঁ, নার্সিং হোম। ও, এটা একটা নার্সিং হোম। ও ভাই সাব, রাস্তা ভেঙে দেখুন ঢুকে গেছে। বড় বড় গাছগুলো আছে বলে তবুও কিছুটা রয়েছে,
সেন্ট জোসেফ প্রাইমারি ইংলিশ মিডিয়াম স্কুল। এদিকটা অনেক খ্রিস্টান ফ্যামিলি রয়েছে না? এটা একটা চার্চ, এখানে অনেক খ্রিস্টান ফ্যামিলি রয়েছে না? ও হিন্দু থেকে খ্রিস্টান, সেই যাই হোক সেটা তাদের ব্যক্তিগত মতামত। কিন্তু রাস্তাটা বেশ ভালো, রাস্তাটা বেশ ভালো। আর একটা সময় 20 বছর আগে আবার সেই বৃত্তান্ত যদি তুলি, ইতি বৃত্তান্ত, এই রাস্তায় ইট বিছানো ছিল আর পা ভ্যানে ছজনকে নিয়ে যেত, পুরো জামা গেঞ্জি ভিজে, এত খারাপ লাগতো তখন, আমরা ছোট ছিলাম, এতটা খারাপ লাগতো। এখন ইঞ্জিন ভ্যান, উপরন্তু রাস্তা ভালো হয়ে গেছে। যাক, আজকে সুখের দিন। লজ, এটা কি পাখিরালয়? তো আগের পর্বে দেখেছিলেন যে আমি এমবি জয়ন্ত করে দয়াপুর আমার আত্মীয় বাড়িতে পৌঁছেছিলাম। তো আজকে যেহেতু এই ভ্যানে আসছি, তো এই ভ্যানে আমার ভাইয়ের যেহেতু শ্বশুর বাড়ি, তো ভাই আমাকে কিন্তু গাইড করছে। এই যে রাস্তাটা, এই রাস্তাটা সোজা চলে গেছে কিন্তু পাখিরালয়। হয়তো আপনি ওখানে ইতিমধ্যে এসে ঘুরে গেছেন কিংবা আগামীতে আসবেন। আর আমি ঠিক আত্মীয় স্বজন রূপে কোন জায়গায় পেয়েছি বলুন, আমার কিন্তু কোনো প্যাকেজ নেই, আমাকে নিজেই আসতে হবে। যাই হোক, নদীর প্রায় কাছাকাছি চলেই এসেছি। আর রাস্তাগুলো কিন্তু জাস্ট আন্ডার কনস্ট্রাকশন, তবে রাস্তাগুলো বেশ চওড়া হয়েছে, মানে ওপর দিয়ে আসতে চাইলেও কিন্তু আপনাদের বেশ ভালোই লাগবে, একদম খারাপ লাগবে না। তো দেখছেন O2 রিসোর্ট, মানে প্রচুর হোটেল। আরো গল্প হবে, আরো গল্প হবে। আপনারা যারা টুরিস্ট আসছেন, এই দিকের এই যে লজ কিংবা এদিকের এই ট্যুরিস্ট ব্যবস্থা দেখে আপনারা সুন্দরবনকে জাজমেন্ট করবেন না। অনেক অনেক কিছু দেখার এখনো বাকি আছে, দেখাবো আপনাদের। এটা দয়াপুর ফেরিঘাট। কোন দিকে যাবো? এই যে এখান থেকে উঠতে হবে। ভাই সাহ, কত নেবে? 5 টাকা করে। 5 টাকা করে। ও, এখানে এখন বসতে হবে না? ইয়ে থাকলে পাখিরালয় ফেরিঘাট। ও, দারুণ লাগছে। কি বোট ছেড়ে দিচ্ছে মনে হয়? না থাকবে না। কেন? ওই যে ও নাপছে, জাল দিয়েছে, যদি ছাড়ার ইয়ে হয় তখন আবার ইয়ে দেখবে, বলবে দাঁড়াও, হয়তো বাধা আছে। ওই বাধা আছে। এই! এই! এখন ওপারে যাবো দয়াপুর। এটা পাখিরালয়। আমরা হ্যাঁ, ওই যে ও ও আর ওই যে নদীর মুখটা, ওদের যে হ্যাঁ হ্যাঁ। ও ভাই, আচ্ছা, ওই যে সজনেখালি দেখা যাচ্ছে। ওই যে আগের পর্বে দেখিয়েছিলাম, ওই বাংলাদেশের পণ্যবাহী যে জাহাজগুলো, ওগুলো কিন্তু এখন ইদানিং এই পথে কিন্তু যাতায়াত করে। কেন, আপনাদের আমি গত 25 বছর আগেকার অভিজ্ঞতা জানিয়েছিলাম, তখন কিন্তু এইভাবে জাহাজগুলো যাতায়াত করতো না। তবে ওয়েদারটা কিন্তু অসাম। সকালবেলা প্রচন্ড একটা বৃষ্টির মধ্যে দিয়ে দিনটা কিন্তু শুরু করেছিলাম। আর আপনাদের একটা কথাই বলছিলাম যে সুন্দরবন যতটা ভালো, ঠিক ততটাই এইরকম দুর্যোগপূর্ণ দিনে কিন্তু সত্যি খুব খারাপ লাগে। তো যাই হোক, ক্যানিং পার করার পর কিন্তু মোটামুটি বৃষ্টিটা কমে গেছে এবং ওয়েদারটা কিন্তু অসাম। যাই হোক, এখান থেকে আবার কিন্তু একটা হয় ইঞ্জিন ভ্যান, নাহলে ওই ব্যাটারি চালিত যে টোটোগুলো, সেগুলো আমাদের আবার নিতে হবে। সাথে থাকুন। এই দেখুন, এটা হচ্ছে দয়াপুর ফেরিঘাট। নদী পারাপার করে মানুষ স্কুলেও যায়, তো চাপ ব্যাপার। চলো।